পৃষ্ঠা 82 82। হেডিং হচ্ছে চারণ কবি ভারভারা রাও। তার ছবি দিয়েছে নিশ্চয়ই এখানে সাইডে। অনুবাদ শঙ্খ ঘোষ। কবি পরিচিতি, জন্ম ও পরিচয়। কবি পরিচিতিটা লালে লেখা, জন্ম ও পরিচয় কালোতে সাইড হেডিং। 1940 খ্রিস্টাব্দে 3 নভেম্বর পেন্ডালা ভারভারা রাও ওয়ারাঙ্গল জেলার চিন্নাপেন্ডিয়ালার চিন্না চয়িকার 9 আকার, পেন্ডি পয় একার 9 ডয় হর্ষইকার 29 আকার, পেন্ডিয়ালায় 29 এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। কর্মজীবন, পেশাগত জীবনে তিনি একাধিক কলেজে তেলেগু সাহিত্য নিয়ে শিক্ষকতা করেন। আবার সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রকাশনায় সহকারী পদে এবং সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। সাইড হেডিং আবার সাহিত্য চর্চা। তার প্রথম কবিতার সংকলন চালি নেগাল্লু চয়াকার লয় হর্ষইকার 9 একার দন্তে 9 একার গয় আকার লয় লয় উকার, চালি নেগাল্লু, এটা ইনভার্টেড কমার ভেতরে ব্র্যাকেটে লেখা। ক্যাম্প ফায়ার্স, এটার অনুবাদ। ক্যাম্প ফায়ার্স 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্য সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জীবনাদি ব্র্যাকেটে পালস, ওরে গিম্পু ময় পয় হর্ষকার ব্র্যাকেটে মিছিল, বাংলা মানেটা লেখা। স্বেচ্ছা ব্র্যাকেটে স্বাধীনতা। সমুদ্রম মুক্তকান্তম ব্র্যাকেটে ফ্রি থ্রোট। তেলেঙ্গানা বীরগাথা, বীজভূমি, ভবিষ্যৎ চিত্রপটম ইত্যাদি। 8 দশকে তার কারাবাসের স্মৃতি নিয়ে ভারভারা রাও লিখেছিলেন একটি ব্যক্তিগত জার্নাল সাহাচারুলু ব্র্যাকেটে ক্যাপটিভ ইমাজিনেশন। ভারভারা রাও তেলুগু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সমালোচক হিসেবেও পরিচিত। 1983 খ্রিস্টাব্দে প্রকাশিত তার তেলেঙ্গানা লিবারেশন স্ট্রাগল অ্যান্ড তেলুগু নভেল এ স্টাডি ইন ইন্টারকানেকশন বিটুইন সোসাইটি অ্যান্ড লিটারেচার ইনভার্টেড কমা ক্লোজড শীর্ষক গবেষণাপত্রটি তেলুগু ভাষায় মার্ক্সবাদী সমালোচনার অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে মনে করা হয়। আবার সাইড হেডিং রাজনৈতিক জীবন। রাজনৈতিক বিশ্বাস ও কর্মকাণ্ডের জন্য ভারভারা রাওকে অসংখ্যবার কারাবাস করতে হয়েছে। 7 দশকে জরুরি অবস্থার সময়, 8 দশকে শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ার জন্য, তেলেঙ্গানা আন্দোলনে নকশালপন্থীদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি কারণে তাকে বারে বারে গ্রেফতার করা হয়েছে। 1918 খ্রিস্টাব্দে এলগার পরিষদ মামলায় বৃদ্ধ বয়সেও তাকে গ্রেফতার ও কারাবৃদ্ধ হতে হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। ভারভারা রাওয়ের কবিতা স্বৈরাচারী শাসনতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ।
অসীম সাহসের সঙ্গে তার কবিতা বারে বারে রাষ্ট্র ক্ষমতার সামনে দাঁড়িয়েছে এবং প্রশ্ন ও প্রতিবাদ করেছে। ভারভারা রাও যতটা কবি ততটাই গণ আন্দোলনের কর্মী। ফলে তার কবিতা এবং তার রাজনৈতিকতা বোধকে কখনো আলাদা করে দেখা যায় না। তাই তার কবিতার জন্ম হয় জলজঙ্গলে, চাষের ক্ষেতে, বনবসতিতে, দলিত মহল্লায়, সংখ্যালঘুর উঠোনে, জীবন জীবিকার প্রশ্নে আন্দোলিত মিছিলে। নেক্সট কলম, সেম পৃষ্ঠা 82। অনুবাদকের পরিচিতি। জন্ম: কবি শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি (22 মাঘ 1338 বঙ্গাব্দ) ত্রিপুরা জেলার চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। চাঁদপুর বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। কবির পৈতৃক বাসস্থান ছিল বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার বানরিপাড়ায়। তার মায়ের নাম অমলাবালা ঘোষ, বাবা মনেন্দ্র কুমার ঘোষ। ছাত্রজীবন: বাবা মায়ের চতুর্থ সন্তান চিত্তপ্রিয়ের শৈশব শিক্ষার শুরু বাড়িতেই। পাবনা জেলার পাকশি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে 1943 খ্রিস্টাব্দে একেবারে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। তার বাবা ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক। 1946 খ্রিস্টাব্দে যখন তিনি দশম শ্রেণীর ছাত্র, তখন বিশ্বভারতীর লোকশিক্ষা সংসদের আদ্য ভারতী পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। পরের বছর প্রবেশিকা পরীক্ষায় 5টি বিষয়ে লেটার মার্কস পেয়ে তিনি প্রথম বিভাগে পাশ করেন ও সরকারি বৃত্তি লাভ করেন। 1949 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি আইএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এক্ষেত্রেও তিনি সরকারি বৃত্তি লাভ করেন। 1951 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকেই শঙ্খ ঘোষ বিএ পরীক্ষায় পাশ করেন। 1954 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তিনি এমএ পরীক্ষায় প্রথম স্থান পান। এবারে সাইড হেডিং: কর্মজীবন ও সাহিত্য জীবন। 1953 খ্রিস্টাব্দে জুলাই মাসে কৃত্তিবাস পত্রিকা প্রকাশিত হলে তার প্রথম বর্ষের প্রথম সংখ্যাতেই শঙ্খ ঘোষ দিনগুলি রাতগুলি ইনভার্টেড কমার ভেতরে শিরোনামে একটি কবিতা লেখেন। 1955 খ্রিস্টাব্দে বঙ্গবাসী কলেজে তিনি কিছুকাল অধ্যাপনা করেন। 1955 খ্রিস্টাব্দের শেষ দিকে মুর্শিদাবাদে জঙ্গিপুর কলেজে অধ্যাপনার কাজে যোগ করেন। 1956 তাঁর লেখা কিশোর পাঠ্য জীবনী গ্রন্থ বিদ্যাসাগর প্রকাশিত হয়। সে বছর তিনি যোগ দেন বহরমপুর গার্লস কলেজে। বিবাহ করেন শ্রীমতী প্রতিমা বিশ্বাসকে। তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। 1957 খ্রিস্টাব্দে তিনি সিটি কলেজের অধ্যাপক হন। কলকাতায় চলে আসেন। 1963-তে আলোকরঞ্জন দাশগুপ্তের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করলেন বাংলা ভাষায় বিশ্ব কবিতা সংকলন সপ্ত সিন্ধু 10 দিগন্ত। বইটি উৎসর্গ করলেন কবি সুধীন্দ্রনাথ দত্তকে। 1964 সালের বঙ্গীয় সাহিত্য পরিষদ যে ভারতকোষ গ্রন্থ প্রকাশ করে শঙ্খ ঘোষ ছিলেন তার সহ সম্পাদকবৃন্দের মধ্যে অন্যতম।
এর পরের বছর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন। 1967-তে প্রকাশিত হয় এখন সময় নয়, নিহিত পাতাল ছায়া কাব্যগ্রন্থ। এটা এলাম আমি পৃষ্ঠা 83-তে। সেই বছরই অক্টোবরে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে তিনি প্রথমবার বিদেশ যাত্রা করেন। 1968-তে তিনি দেশে ফেরেন এবং পরের বছর তাঁর কালের যাত্রা ও রবীন্দ্র নাটক প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়। 1971-এ বেরোয় নিঃশব্দের তর্জনী, ছন্দের বারান্দা প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ। পরের বছর প্রকাশিত হয় কাব্যগ্রন্থ আদিম লতা গুল্মময়, কিশোর উপন্যাস সকালবেলার আলো। 1973-এ নির্মলা আচার্যকে সঙ্গে নিয়ে সম্পাদনা করলেন সতীনাথ গ্রন্থাবলী। অনুবাদ করলেন স্প্যানিশ ভাষায় রবীন্দ্রনাথকে নিয়ে ভিক্টোরিয়া ওকাম্পোর লেখা গ্রন্থ ওকাম্পোর রবীন্দ্রনাথ নামে। 1974-এ প্রকাশিত হলো কাব্যগ্রন্থ মূর্খও বড়, সামাজিক নয়। এ বছরই কিছুকাল তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর পদে কাজ করেন। 1978 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকের পদ সামলান। এই সময়ই প্রকাশিত হয় তুমি তো তেমন গৌরী নও কাব্যগ্রন্থ। 1979-তে কিউবার কবিতার বঙ্গানুবাদ করলেন নিকোলাস গিয়েনের চিড়িয়াখানা ও অন্যান্য কবিতা নামে। 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার পাঁজরে দাঁড়ের শব্দ কাব্যগ্রন্থটি। সে বছরই প্রকাশ পায় এ আমির আবরণ প্রবন্ধ গ্রন্থ। কুন্তক ছদ্মনামে লেখেন শব্দ নিয়ে খেলা বইটি। 1981-তে প্রকাশিত হয় উর্বশীর হাসি। 1985-তে নির্মাণ আর সৃষ্টি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়। প্রহর জোড়া ত্রিতাল কাব্যগ্রন্থের জন্য শঙ্খ ঘোষ ত্রিবেন্দ্রামের কুমারন আসান পুরস্কার লাভ করেন। নেক্সট প্যারা। 1983-তে প্রকাশিত হয় ছোটদের জন্য ছড়া সংকলন রাগ করো না রাগুনি। 1984-তে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বন্ধুরা মাতি তরজায় কাব্যগ্রন্থ এবং কল্পনার হিস্টেরিয়া প্রবন্ধ প্রকাশিত হয়। 1985-তে বেরোয় জার্নাল। 1986-তে ঘুমিয়ে পড়া অ্যালবাম হয় বদন বহুল দেবতা বহুল দেবতা বহুশ্বর। 1987-তে প্রকাশিত হয় কবিতার মুহূর্ত। ধুম লেগেছে হৃৎকমলে। সব কিছুতেই খেলনা হয় কাব্যগ্রন্থগুলি। 1989-এ কবিতার লেখা কবিতা পড়া প্রবন্ধ গ্রন্থের প্রকাশ। সে বছর ধুম লেগেছে
হৃৎকমলে প্রবন্ধের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া রবীন্দ্র পুরস্কারের টাকা শঙ্খ ঘোষ নির্যাতিত ও অসহায় মেয়েদের সম্মানজনক পুনর্বাসনের জন্য তুলে দেন শ্রী শিবশঙ্কর চক্রবর্তী মহাশয়ের হাতে। নেক্সট প্যারা। 1990 খ্রিস্টাব্দে তার লেখা সুপরিবনের সারি নামের কিশোর পাঠ্য উপন্যাসটি প্রকাশিত হয়। 1992 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে তিনি অবসর নেন। অসমের কমল কুমারী ফাউন্ডেশন থেকে সাহিত্য সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য পান কমল কুমারী ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কালচার। ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি দিয়ে সম্মানিত করে। এরপর একের পর এক প্রকাশিত হয় তার লাইনেই ছিলাম বাবা, ছন্দময় জীবন, কথা নিয়ে লেখা, গান্ধর্ব কবিতাগুচ্ছ, প্রত্যেকটা পরে কমা, কবির অভিপ্রায়, কমা, এখন সব অলিক, কমা, প্রহর জোড়া ত্রিতাল, কমা, আমন যাবে, লাট্টু পাহাড়, কমা, বইয়ের ঘর, কমা, সবের উপর শামিয়ানা, কমা, সময়ের জলছবি, কমা, ছোট্ট একটা স্কুল, কমা, ছন্দের ভিতরে এত অন্ধকার, কমা, ইশারা অবিরত, কমা, এই শহরের রাখাল, ইছামতির মশা, বড় হওয়া খুব ভুল, দামিনীর গান, জলই পাষাণ হয়ে আছে, বলো তো দেখি। সেকেন্ড কলমে এলাম, পেজ 83 পড়ছি। কেমন হতো সামান্য অসামান্য, ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ, অবিশ্বাসের বাস্তব, ইরাকি কবিতার ছায়ায় শহর পথের ধুলো, আরোপ আর উদ্ভাবন, বটপাকুড়ের ফেনা, কথার পিঠে কথা, ইকবাল থেকে অনুবাদ, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে ইত্যাদি কাব্যগ্রন্থ। পুরস্কার ও সম্মান, সাইড হেডিং এটা। শঙ্খ ঘোষ সারা জীবনে বহু পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন। 1976 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বিখ্যাত কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা। 1977 মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে নরসিংহ দাস পুরস্কার দিল। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য তিনি পান নক্ষত্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার। 1995 ভারতীয় ভাষা পরিষদ তাকে স্বর্ণাঞ্চল পুরস্কার এবং 1998 মধ্যপ্রদেশ সরকার তাকে কবির সম্মান দেয়। কবির ক বয় দীর্ঘইকার। সেই বছরই কবিতার মুহূর্ত গ্রন্থের জন্য পান শিরোমণি পুরস্কার। গান্ধর্ব কবিতা গুচ্ছ কাব্যগ্রন্থের জন্য KL বিড়লা ফাউন্ডেশন তাকে সরস্বতী সম্মান জ্ঞাপন করেন। 1999 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধি দেন। 2003 খ্রিস্টাব্দে সম্বলপুর বিশ্ববিদ্যালয় তাকে গঙ্গাধর মেহের জাতীয় পুরস্কার দান করেন। 2004 খ্রিস্টাব্দে তিনি পান অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কার।
শরৎ স্মৃতি পুরস্কার এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট। 2006 শঙ্খ ঘোষ পান বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট। 2011 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দিয়ে ভূষিত করে। 2016 খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন। জীবনাবসান 2021 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল তাঁর জীবনাবসান ঘটে। এরপর লালে হেডিং উৎস। 1885 খ্রিস্টাব্দের 23 অক্টোবর ভারারাও রচনা করেন তেলুগু ভাষায় তার কবিতাটি। 1997 সালে ডি ভেঙ্কট রাও এবং ইংরেজি অনুবাদ করেন দ্য বার্ড। 2019 এর জানুয়ারিতে সেতুবন্ধন পত্রিকায় শঙ্খ ঘোষকৃত বাংলা অনুবাদ চারণ কবি প্রকাশিত হয়। এটার চারণ কবি এই গল্পের। প্রাসঙ্গিক তথ্য: বেঞ্জামিন মোলোয়েস ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন কবি এবং রাজনৈতিক কর্মী। দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষী প্রিটোরিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনের সামনে ছিলেন তিনি। 1985 18 অক্টোবর সেখানকার বোথা সরকার বেঞ্জামিন মোলোয়েসকে ফাঁসি দেন। এই ঘটনার প্রতিবাদেই ভারভারা রাও লিখেছিলেন তার কবিতাটি। চারণ কবি তাঁরই অনুবাদ। সারসংক্ষেপ: শাসকের শোষণ প্রায়শই কোনো নিয়মকানুন মানে না। মানুষের বেঁচে থাকা অনিশ্চিত হয় ও অধিকার অর্থহীন হয়ে যায়। কিন্তু আহতের আর্তনাদ বা বিপ্লবের চোখের জলের বদলে একসময় প্রতিবাদের চেহারা নেয়। এই প্রতিবাদ বদলে যায় বিদ্রোহে। স্থিতিতেই গরাদের ভিতর থেকে উচ্চারিত হয় কবিকণ্ঠ। সেই কণ্ঠস্বরে থাকে দেশ মায়ের চোখের জল। অন্তরের প্রতিবাদ যখন প্রকাশের অপেক্ষায় থাকে। পেজ 84। মুক্তির আহ্বান তখন ভাস্বর হয়ে ওঠে। কবির লেখা গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। চোখ ভয় পেতে থাকে সেই সৃজনশীলতাকে, কবিকে। তারা তাকে কারারুদ্ধ করে। ততক্ষণে কবির নিঃশ্বাস মিশে গেছে জনতার সম্মিলিত গর্জনের সঙ্গে। শাসকের তৈরি করা ফাঁসির মঞ্চ এসে গেছে মাটিতে। মুখোমুখি দাঁড়িয়েছে স্পর্ধিত বিদ্রোহ। আর ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে অন্যকে ফাঁসি দিতে তৎপর ফাঁসুড়েরাই। এভাবেই তৈরি হচ্ছে দিন বদলের ইতিহাস। স্তবক ভিত্তিক রসতাত্ত্বিক আলোচনা। এটা লাল কালিতে হেডিং, সাইড হেডিং কালো কালিতে। প্রথম স্তবক। এটা স্তবক ভিত্তিক আলোচনা, রসতাত্ত্বিক আলোচনা। শাসকের স্বৈরাচার সমস্ত নিয়মকানুনকে লোপাট করে দেয়, যার ফলে মানুষের অধিকার বিপন্ন হয়ে তৈরি হয়
অস্তিত্বের সংকট। এখান থেকেই শুরু হয় ঘুরে দাঁড়ানোর লড়াই। রক্ত বা চোখের জলে ভিজে যাওয়া ইতিহাসকে পিছনে ফেলে প্রতিবাদের গর্জন ওঠে। একসময় বিদ্যুৎ হয়ে ওঠে বাজ এবং প্রতিবাদ হয়ে ওঠে বিদ্রোহ। শাসকের ভয় থাকে কবিকে নিয়ে, কারণ কালের কণ্ঠস্বর কবি উচ্চারণ করেন। তাকে কারারুদ্ধ করে রাখা হয়, কিন্তু জেলের গড়ার থেকে বেরিয়ে আসে কবির অমোঘ সৃষ্টি, যাকে শাসক ভয় পায়। 84 পৃষ্ঠায় পড়ছি, সেকেন্ড কলমে এসছি। দ্বিতীয় স্তবক। জিভে কাঁপন লাগে, মানুষের উচ্চারণ হয়ে ওঠে প্রতিবাদী। স্বাধীনতা তখন স্বপ্ন, আর গান তখন যুদ্ধের অস্ত্র। শাসক কবিকে ভয় পেয়ে তাঁকে বন্দি করে রাখে, কিন্তু কবিতার সুর ধরে কবি নেমে আসেন জনতার মাঝখানে। কোনো কারাগারের লৌহ প্রাচীর কিংবা নিরাপত্তার কঠিন ঘেরাটোপ কবির কণ্ঠস্বরকে আটকে রাখতে পারে না। এবারে তৃতীয় স্তবক। চোখের, এটা সাইড হেডিং, চোখের তৈরি করা ফাঁসির মঞ্চ একসময় মাটিতে মিশে যায়। রাষ্ট্রশক্তি শুধু ভয় পায় না, তাকে নতজানু হতে হয়। দিন বদলের সেই মুহূর্তে শাস্তিদাতাকেই শাস্তি পেতে হয়। এটা স্তবক ভিত্তিক রসতাত্ত্বিক আলোচনা শেষ হলো। এরপরে শব্দার্থ ও টিকা, লাল কালিতে হেডিং। লোপাট মানে নিশ্চিহ্ন। ঘূর্ণিপাক, ঘূর্ণিবর্ত, দুর্যোগ। প্রলয়, ধ্বংস। বেদনাশ্রু, বেদনার কারণে সৃষ্ট চোখের জল। গরাদ, জানালার শিক। লিপিকা, বর্ণমালা। কয়েদ, কারাগার। গর্দান, ঘাড় ও গলা। ভারসাম্য, ভার ও ওজনের সমতা। ফাঁসুড়ে, ফাঁসি দেওয়া যার পেশা, সে হচ্ছে ফাঁসুড়ে। এই ফাইলটি আমি এখানেই শেষ করলাম। এই চারণ কবিতা শেষ হলো। এরপরে প্রশ্নোত্তর পড়ব পরের ফাইলে। এই ফাইলটি এখানেই শেষ করলাম। পরের অংশ পরের ফাইলে। পেজ 84 অর্ধেকটা পড়েছি।